রাজধানী ঢাকার উত্তাপ আরও বাড়াচ্ছে ডাম্পিং স্টেশনগুলো। আমিনবাজার সহ মোট 10টি আবর্জনার ভাগাড় থেকে ছড়াচ্ছে পরিবেশের জন্য বিপর্যকর নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সহ 5টি গ্যাস। এতে উত্তপ্ত হচ্ছে ঢাকার বাতাস ও জমি, পাশাপাশি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় মিলেছে এসব তথ্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। তাপপ্রবাহের মধ্যে সারা দেশে খুলেছে স্কুল কলেজ। গরমের কারণে কমেছে প্রাথমিকের ক্লাসের সময়। রাজনৈতিক কর্মসূচিতে কমছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চর্চার ফল বলছেন বিশ্লেষকরা। দুবাইয়ের বন্দরে কয়লা খালাস শেষ করল জলদস্যু মুক্ত এমভি আব্দুল্লাহ। 3-4 দিনের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা থাকছে: ব্রাজিলের গরুর মাংস 550 টাকায় বিক্রি সম্ভব বলছে ব্যবসায়ীরা। মাংস আমদানি না করে উন্নত জাতের পশু চান খামারিরা। নিরাপত্তা ত্রুটি ধরা পড়লে বিশ্বজুড়ে বোয়িং ড্রিম লাইনার না ওড়ানোর সিদ্ধান্ত হতে পারে। বড় ধাক্কা খাবে বিমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ছুটির পর আজ খুলছে স্কুল কলেজ। তবে সারা দেশে তাপপ্রবাহ চলায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকে ক্লাস চলবে 2 শিফটে, সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, কিন্তু বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী। শনিবার মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। এদিকে তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজেও ক্লাস শুরু হবে আজ। ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল 21 এপ্রিল, কিন্তু তীব্র দাবদাহের কারণে ছুটি বাড়ানো হয় 27 এপ্রিল পর্যন্ত। সারা দেশে 30 এপ্রিল পর্যন্ত হিট অ্যালার্ট জারি রয়েছে এখন। তারপরও রোববার থেকে স্কুল কলেজ খুলছে। তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ক্লাসের সময় কমানো হয়েছে। প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস হবে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে 10:45 থেকে 11:30 পর্যন্ত। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক, আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি হবে না। স্পেশালি আমাদের প্রি প্রাইমারি যেটা 4+, 5+, একেবারেই বাচ্চাদের, ওদের কিন্তু ক্লাস খুলছে না। এটি 1 নম্বর। 1 থেকে 5 যাতে তাদের অ্যাসেম্বলি হবে না, তাদের মাঠে অন্য কোনো কার্যক্রম হবে না, এবং আমাদের যে শিখন যে টাইমটুকু, এটি আমরা অনেকটুকু কমিয়েছি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক বলছেন শিক্ষা গবেষকরাও। তবে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা পানির ব্যবস্থা বা তাদের পর্যাপ্ত বাতাস বা যেখানে এসি, এগুলো সবই থাকা, যেগুলো যতটুকু সম্ভব হয় যে স্কুলের অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি। এদিকে আগেই জানানো হয়েছে 4 মে থেকে শুধু মাধ্যমিকে শনিবারও ক্লাস হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, যশোর সহ 5 জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। এর বাইরে শুধু সিলেট। এই অবস্থা মাস জুড়ে চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে পরিস্থিতি। এদিকে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি। এদিন ঢাকায় সর্বোচ্চ ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে অতি প্রয়োজনে না বেরিয়ে যাদের উপায় নেই তারা বিপর্যস্ত তীব্র রোদ গরমে। বাইক চালাইতেছি, গরমের অবস্থা খুবই বাজে অবস্থা। মানে বাসা থেকে বের হলে কখন বাসায় ঢুকবো খালি থাকে চিন্তায়। খুব কষ্ট, গাড়ি চালানো যায় না, রোদ খুব। এবার একটা খ্যাপ মারলে আবার বসে থাকার লাগে সব সময়, বেশি মানে গাছতলায় যাওয়ার লাগে আর কি। আমি আমার এই বয়সে আমি কখনো এরকম গরম আর দেখি নাই। এই প্রথম এত গরম, মানে খেয়েও শান্তি পাচ্ছি না, কোথাও বেরোও শান্তি পাচ্ছি না, ঘরে থেকেও শান্তি পাচ্ছি না। আবহাওয়া অফিস বলছে সারা দেশেই এখন অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে রয়েছে।
আর এই অবস্থা থাকবে মাস জুড়ে। বৃষ্টির দেখা মিলতে পারে মের প্রথম সপ্তাহে। আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। তখন থেকে 6 দিন বৃষ্টির আভাস থাকলেও তারপর আবার বইতে শুরু করবে তাপপ্রবাহ। আর এর প্রভাব মে জুড়েই থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মের ফার্স্ট উইকে যে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর বৃষ্টি স্পেলটা নর্মালি 3 থেকে 4-5 দিন কন্টিনিউ করে। যখন বৃষ্টি শেষ হয়ে যায় তারপর তাপমাত্রা আবার বেড়ে যায়। সেক্ষেত্রে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার সিভিয়ার তাপদাহ আসতে পারে। অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি। সে বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বায়ু দূষণ কমানোর স্প্রে ক্যানন দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিনে 4 লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। তবে এটি কার্যকর কোনো পন্থা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, স্প্রে ক্যাননের মাধ্যমে গরমে স্বস্তি আসবে না। ঢাকার রাস্তায় স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে অনেক দিন ধরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2টি গাড়ি কিনেছিল বায়ু দূষণ কমানোর জন্য। এখন সেই স্প্রে ক্যানন ব্যবহার করা হচ্ছে গরম কমানোর জন্য। শনিবার আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গরম লাগতেছিল খুব। এখন মনে করেন যে এখানে এই যে বৃষ্টির মধ্যে পানি পড়েছে, এটাতে আমাদেরকে গা বা ঠান্ডা লাগে, তাতে ভালো লাগতেছে অনেক। গরমটা যেরকম আমাদের লাগতেছিল, মনে হয় যে রিক্সা চালাতে পারবো না, তাতে আমাদেরকে গোসল করে আমাদেরকে ভালো লাগতেছে। বৃষ্টি ভালো লাগছে, গরম তো গরমের জন্য একটু ভালো লাগছে। উত্তরের মেয়র জানান, প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানো হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য 3টি পানির গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 2টো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলো 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন, পানি ছিটানোর মাধ্যমে তাপমাত্রা কমানো যাবে না। প্রয়োজন পর্যাপ্ত জলাশয় ও সবুজায়ন। এই নগরের তাপমাত্রার প্রভাবটা এত বেশি, তার মূল কারণ হচ্ছে নগরের যে ওয়াটার বডিগুলো কমে গিয়েছে, আমাদের সবুজ এলাকাগুলো কমে গিয়েছে। সেইটার যে রিমেডি বা প্রতিকার, সেটা স্প্রে ক্যানন দিয়ে হবে না। স্প্রে ক্যাননের একটা অবজেক্টিভ আছে যে পার্টিকুলার যে রোড দিয়ে যাবে, সেই রোড দিয়ে হয়তো কিছু সময়ের জন্য সাময়িক স্বস্তি হবে। বৃক্ষরোপণ সহ অন্যান্য যেসব পদক্ষেপ নিয়েছিল সিটি কর্পোরেশন, সেগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রচণ্ড দাবদাহে রেণু ও পোনা মাছের রাজধানী খ্যাত যশোরে ব্যবসায় ধস নেমেছে। গরমে একদিকে মারা যাচ্ছে রেণু পোনা, অন্যদিকে সেচের জন্য মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ও ডিজেল খরচ হওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে মৎস্য চাষিদের। এতে লোকসানের মুখে হ্যাচারি ও নার্সারির সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষ। রেণু পোনার ভরা মৌসুমে 4.5 লাখ টাকা দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন যশোরের চাঁচড়া এলাকার তপু খলিফা। কিন্তু বৈরী আবহাওয়ায় প্রতিদিনই 10 থেকে 12 কেজি রেণু ও পোনা মাছ মারা যাচ্ছে বলে দাবি তার। নিজের কাছে কিছু ছিল, কিছু বাকি নিয়ে আইছি, এখানে 4.5 লাখ টাকার মাছ থুইছি। মাছ বেচা কিনা করেছি 1 থেকে 1.5 লক্ষ টাকার, তার বেশি মাছ বেচতে পারেনি। মাছ প্রতিদিন সকাল বিকেল 2 বেলা 10 থেকে 12 কেজি মাছ ফেলাই দিচ্ছি। একই অবস্থা জেলার প্রায় 25,000 মৎস্য চাষীর। ভুক্তভোগীরা বলছেন, গরমের কারণে প্রতিদিনই গড়ে প্রায় 7 থেকে 8 মণ রেণু ও পোনা মাছ মারা যাচ্ছে। পুকুরে যে পানি দিচ্ছি, তারপরে পানি থাকছে না, পানি চুষে যাচ্ছে রোদ, অনেক মাছই মারা গেছে। এখনো অন্যান্য সময় এরকম সময় প্রায় আমাদের 50 কোটি মাছ ডেলিভারি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখন কোনো মাছই ডেলিভারি করতে পারছি না, কারণ বাইরে থেকে কোনো গ্রাহক আমাদের কাছে আসতেছে না। মার্চ থেকে জুলাই পর্যন্ত রেণু পোনা উৎপাদন ও বিপণনের ভরা মৌসুম। এ সময় যশোরের চাঁচটার এ বাজারেই গড়ে প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হয়। তবে প্রচণ্ড গরমে পোনা উৎপাদন ও ব্যবসা কমে যাওয়ায় এর সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষ ক্ষতির সম্মুখীন, দাবি ব্যবসায়ীদের। এই গরমে মাছেরও সমস্যা, খদ্দের আসতেছে না কোনো কেনা বেচা, এবং মাছ রাখলে মাছ মারা যাচ্ছে, একদমই কেনা বেচা বন্ধ।
রেণুপোনা উৎপাদনের জন্য সহনীয় তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু প্রায় এক মাস ধরে যশোরে 37 থেকে 42 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এই অবস্থায় উৎপাদন ধরে রাখতে বারবার পুকুরের পানি বদল, গভীরতা বাড়ানো, জেনারেটর ব্যবহার সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানুষের পাশাপাশি তাপপ্রবাহে অতিষ্ঠ প্রাণীগুলো। তীব্র গরমে কাহিল চিড়িয়াখানায় বন্দী প্রাণীরাও। পরিবর্তন দেখা যাচ্ছে প্রাণীদের আচার আচরণেও। কর্তৃপক্ষ জানিয়েছে সতর্ক নজর রাখা হচ্ছে এই পরিস্থিতিতে। স্বাভাবিক সময়ে দুরন্ত বিচরণ করতে দেখা যায় চট্টগ্রামের চিড়িয়াখানার খাঁচার প্রাণীদের। তবে তীব্র গরমে বদলে গেছে এদের চলাফেরা। গরম থেকে মুক্তি পেতে যেন ব্যস্ত থাকতে হচ্ছে একটু ছায়ার খোঁজে। বাঘ, সিংহ, ভাল্লুকের দিনের বেশিরভাগ সময় কাটছে শুয়ে ঝিমিয়ে। তারা কিছুক্ষণ পরপরই পানির কাছে যাচ্ছে, পানি খাচ্ছে, পানিতে বসে যাচ্ছে। আমাদের যে বড় হাউসগুলো আছে সেগুলো নেমে যাচ্ছে। অনেকক্ষণ ধরে সে বসে থাকতেছে, তাকে ডাকলেও সে আসতে চাচ্ছে না। তাপদাহের কারণে যেন পানি থেকে উঠতেই চাইছে না জলহস্তিরা। কর্তৃপক্ষ বলছে গরমে প্রাণীদের আচার আচরণে পরিবর্তনের বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে। যে পর্যাপ্ত পানিটা এখানে আসে অ্যাভেলেবল টাইম, আর এর বাইরে শরীরটা শীতল করার জন্য আমরা ভিটামিন সি, মিনারেল, ইলেকট্রোলাইট এগুলো দেওয়া হচ্ছে পানিতে, যাতে কোনো কারণে যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয়। অথবা কোনো রকম প্রবলেম আছে আমরা তাকে সাথে সাথে আলাদা করে আলাদাভাবে তাকে স্প্রে করার চেষ্টা করি। তাপদাহে খাঁচায় বন্দি প্রাণীদের রক্ষায় সম্ভাব্য সব ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার ডাম্পিং স্টেশনগুলো থেকে ছড়াচ্ছে পরিবেশের জন্য বিপর্যয়কর 5টি গ্যাস। এর মধ্যে আছে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড থেকে কার্বন মনোক্সাইড পর্যন্ত। এতে বাড়ছে ঢাকার উত্তাপ, তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় মিলেছে এ তথ্য। ঢাকার 2 সিটিতে দিনে তৈরি হয় 6,500 টনের বেশি বর্জ্য। এর বড় অংশই ফেলা হয় আমিনবাজারের এই ভাগাড়ে। এছাড়া আরও 9টি জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য। আর এই ভাগাড় থেকেই তৈরি হচ্ছে পরিবেশের জন্য বিপজ্জনক অন্তত 5টি গ্যাস। এর মধ্যে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড থেকে শুরু করে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড পর্যন্ত। এতে উত্তপ্ত হচ্ছে ঢাকার বাতাস ও জমি। আর এই তথ্য দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা। প্রকাশ হয়েছে বিজ্ঞান সাময়িকী অ্যাটমসফেয়ারিক কেমিস্ট্রিতে। এই যে গ্যাসগুলো আমাদের এখানে আসছে এবং এটা প্রতিনিয়ত আমাদের এখানে ইমিশন হচ্ছে, তো সেটার কারণেই বছরের এই সময়টা দেখা যাচ্ছে যে এমনি ন্যাচারালি অনেক গরম, সূর্যের জন্যই আমাদের এখানে অনেক গরম পায়। তারপরে এই গ্যাসের কনসেন্ট্রেশনগুলো বেশি থাকাতে এটা আরও বেশি গরম পড়ে। বিশ্বে অনেক এক্সাম্পল আছে, তারা এই গার্বেজকে সুন্দরভাবে কাজে লাগিয়ে সেটা থেকে উপকৃত হচ্ছে এবং সম্পদে পরিণত করতেছে। আমাদেরও সেরকম একটা ব্যবস্থা করতে হবে এখানে। এসব গ্যাস বাতাসে স্থায়ী হতে পারে 10 থেকে 400 বছর পর্যন্ত। আবহাওয়াগত কারণে কোনো এলাকার তাপমাত্রা যে পরিমাণ বাড়ে তার সঙ্গে এই 5 গ্যাস যুক্ত হলে ভয়াবহ হয় পরিস্থিতি। আমরা ঢাকা শহরে 36টা লোকেশনে যখন সার্ভে করি আমরা দেখি যে কোনো একটা ওয়েস্ট ডাম্পিং সাইডের আশেপাশে তাপমাত্রাটা বেশি থাকে, আবার সবুজ এবং জলাধারের পরিমাণ যেখানে বেশি সেখানে তাপমাত্রাটা কম থাকে। সেইখানে বর্জ্যগুলো পচে বিভিন্ন বায়োগ্যাসের সুবিধা আমরা না নিতে পারার কারণে সেই গ্যাসগুলোই কিন্তু মিথেন আকারে বায়ুমণ্ডলে যাচ্ছে এবং বায়ুমণ্ডলকে একদিকে দূষিত করছে, অন্যদিকে উত্তপ্ত করছে। যৌথ ওই গবেষণা বলছে মাতোয়াইল ও আমিনবাজারে এসব গ্যাস যে পরিমাণ পাওয়া গেছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 6 গুণ বেশি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিন দিনই কমছে। গণ ইস্যুভিত্তিক কর্মসূচি বাদ দিয়ে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চর্চার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদ ও সমাজতত্ত্ববিদেরা। মাঠের রাজনীতি দুর্বল হয়ে পড়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়াও একটি কারণ বলে মনে করছেন তারা।
জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের কিছু সাংগঠনিক তৎপরতা চোখে পড়লেও বিএনপি সহ অন্য দলগুলোর তেমন কর্মসূচি চোখে পড়ছে না। সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড কি তবে স্তিমিত হয়ে আসছে? রাজনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞরা মনে করেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনীতির কারণেই বর্তমানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সরকার উৎখাতের রাজনীতি দেখছি, সেখানে সার্বক্ষণিক একটা উত্তেজনার ভিতরে দেশ থাকে, কিন্তু ক্রমাগত বাংলাদেশ সেই উৎখাতের রাজনীতি থেকে বেরিয়ে আসছে। সুতরাং এই নতুন পরিস্থিতিতে কিভাবে সাংবিধানিক পদ্ধতির ভিতরে রাজনীতি করতে হয় সেটা আয়ত্ত করার চেষ্টা চলছে। কেন এখন এত নিষ্ক্রিয় রাজনীতিটা নিষ্ক্রিয় হচ্ছে? এই কারণে যে এখানকার রাজনৈতিক সংস্কৃতিটাই হচ্ছে ইলেকশন ভিত্তিক। তো ইলেকশনের আগের 1 বছর খুব ডামাডোল পিটানো হয়, ওয়ান্স ইলেকশন হয়ে যায় তারপরে সবাই আবার কিছুদিন ম্রিয়মান হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, জনসম্পৃক্ত কর্মসূচির অভাব মানুষকে রাজনীতির বিষয়ে অনাগ্রহী করে তুলছে। এখনকার তরুণ সমাজ আগেকার তরুণ সমাজের মতো রাজনীতিতে আকৃষ্ট না, এবং তারা চায়ের দোকানে গিয়ে, মধুর ক্যান্টিন, কফি হাউস, ওখানে গিয়ে যে রাজনীতির আলোচনা করবে, সমাজে বিপ্লব করবে, এই যুগটা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। ইস্যু সিলেকশনের ক্ষেত্রে বা গণ ইস্যুকে প্রাধান্য না দেওয়া একটা গুরুত্বপূর্ণ দিক। পরিসর পরিবর্তন, যেটা আমি বললাম যে আপনার মাঠ থেকে এটা এখন আপনার ভার্চুয়ালে চলে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় চলে যাওয়া, এটা একটা দিক। বিশ্ব বর্তমানে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বা গণতন্ত্রের ঘাটতির যুগে আছে বলে মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কম বেশি সব দেশেই গণতন্ত্রের ঘাটতি কোনো না কোনোভাবে চলছে। এ ঘাটতি পূরণে একমাত্র সহযোগিতা করতে পারে রাজনৈতিক দলগুলোই। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করছে আসলে রাজনৈতিক দলগুলোর আত্মসমীক্ষার উপরে। তারা যদি আত্মসমীক্ষা না করেন তো এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা অতীতে অনেক রাজনীতি দেখেছি, অনেক রাজনৈতিক দল দেখেছি, টিকে নাই। শুধু নির্বাচনের বছরেই সক্রিয় থাকা নয়, সারা বছর জনসম্পৃক্ত ইস্যু নিয়ে মাঠে সক্রিয় থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। এভাবেই দলগুলোর টিকে থাকা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শেখ জামাল ছিলেন সংস্কৃতপ্রেমী এবং ক্রীড়াবিদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী হয়েছিলেন। পরে সেখান থেকে পালিয়ে তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন শেখ জামাল। জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের আয়োজন করা হয়েছে। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজ ৩ থেকে ৪ দিনের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। দুবাইয়ের হামরিয়া বন্দরে কয়লা খালাস শেষ করেছে জাহাজটি। মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং এর প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, ৫৫,০০০ টন কয়লা খালাস শেষ হয় শনিবার। একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায় হামরিয়া বন্দর ত্যাগ করে জাহাজটি। সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে নতুন পণ্য বোঝাই করবে এটি। এরপরই ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। সেই হিসেবে এমভি আবদুল্লাহ মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কোনো পোর্ট থেকে চট্টগ্রামের জন্য কার্গো লোড করে ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেব, এবং আশা করছি মে মাসের মাঝখানে আমরা চট্টগ্রাম বন্দরে পৌঁছাব। চট্টগ্রামে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট চলছে। ভোর থেকে নগরীর রাস্তায় বাসসহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। এছাড়া ৩ পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ আছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে বিপাকে মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। চুয়েটে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন থেকে 3টি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক শ্রমিকদের একাংশ। ধর্মঘট যেটা জানতাম না, এখন রাস্তায় বের হয়ে দেখি যে বাস কম, গাড়ি ঘোড়া কম। এখন আমরা অফিসে যাইতে প্রবলেম পড়ে গেছি। নাম্বার গাড়ি অ্যাভেলেবেল আসতো, এখন আসে না, যে কোনো গাড়ি আসে না, খুব কম আসতেছে।
এই জন্য আমাদের মানে কষ্টটা একটু বেশি হচ্ছে আর কি। চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পরিবহন ধর্মঘটের কি প্রভাব দেখছেন যান চলাচলে? আমরা এখন আছি চট্টগ্রামের শাহ আমানত সেতু মোড়ে, অর্থাৎ কর্ণফুলী নদীর যে সেতু সেখানে, এবং এখান থেকে মূলত চট্টগ্রামের থেকে দক্ষিণ চট্টগ্রামগামী, অর্থাৎ বিশেষ করে কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের যে আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ এই সমস্ত উপজেলায় যানবাহন চলাচল করে। এবং এই অঞ্চলগুলোর প্রচুর মানুষ কিন্তু চট্টগ্রাম শহরে থাকেন, যারা সেখানে বিভিন্ন চাকরির কারণে প্রতিদিনই যাতায়াত করেন। এবং আজকে আমরা সকাল থেকে দেখছি সপ্তাহের প্রথম কার্যদিবস, এবং এই প্রেক্ষাপটে কিন্তু এই সমস্ত অফিসগামী মানুষের একটি চরম ভোগান্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। বিআরটিসির কিছু বাস চলছে, এছাড়া এইসব এখান থেকে যে দক্ষিণ চট্টগ্রামগামী অন্যান্য রুটের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ, এবং কিছু কিছু মাইক্রোবাস এখন স্বভাবতই সুযোগ পেয়ে তারা দ্বিগুণ তিনগুণ ভাড়া চাচ্ছে। তবে যেই পরিমাণ মানুষ এখানে গাড়ির জন্য অপেক্ষা করছে সেই পরিমাণ যানবাহন পাওয়া যাচ্ছে না। এবং আবার অনেকেই আছেন যারা মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে এসেছেন, এখান থেকে গাড়িতে করে কক্সবাজার বা বান্দরবান পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার কথা, সেই সমস্ত মানুষও কিন্তু এখন এখানে আটকা পড়েছেন। অর্থাৎ ঠিক কবে নাগাদ তারা এখান থেকে যেতে পারবেন এই বিষয়টি তারা স্পষ্ট করে বলতে পারছেন না। এই পরিস্থিতিতে আসলে চট্টগ্রাম থেকে যে অন্তত 120টি রুটে, অর্থাৎ চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলা মিলিয়ে মোট 120টি রুটে যানবাহনের বাস চলাচল এক ধরনের একেবারেই সীমিত পর্যায়ে আছে। এর বাইরে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যে কথা যদি বলি, কিছু কিছু গণপরিবহন চলছে, যেহেতু এখানে এই ধর্মঘটটি পরিবহন মালিক শ্রমিকদের একটি পক্ষ তারা আবার এটি প্রত্যাখ্যান করেছেন, এবং যে কারণে শহরের ভেতরে কিছু বাস চলাচল করছে, সিএনজি অটোরিকশা আছে, যদিও সেসবের ভাড়া অনেক বেশি, কিন্তু সেটিও আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তার ফলে আজকে ঈদের ছুটির পরে প্রথম স্কুল খুলছে, স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও বেকায়দায় পড়েছেন, আরও বিভিন্ন অফিসগামী বা বিশেষ করে পোশাক শ্রমিক, কারখানা শ্রমিকরা তো রয়েছেন। তো সবকিছু মিলিয়ে একটি ভোগান্তি তৈরি হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটি জেনেছি যে আজকে বিকেল 3টা নাগাদ এই পরিবহন মালিক শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের একটি বৈঠক আছে। আমরা আশা করছি যে সেই বৈঠকে হয়তো একটি ইতিবাচক সমাধান হবে। তবে এই বৈঠকটা আরও আগে হলে এই সাধারণের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা হয়তো আপাতত হতো না। চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। নিরাপত্তা ত্রুটি বুঝতে পেরে বোয়িং কোম্পানি ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বলে ধারণা এভিয়েশন বিশেষজ্ঞদের। এই ত্রুটি প্রমাণিত হলে বিশ্বজুড়ে 1100-র বেশি ড্রিমলাইনার না উড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলেও আশঙ্কা তাদের। এতে বড় ধাক্কা খাবে বাংলাদেশ বিমানের ব্যবসা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাবেক এক প্রকৌশলী ড্রিমলাইনার সিরিজের কাঠামোগত ত্রুটি নিয়ে তথ্য প্রকাশ করেন। পরে এই সিরিজের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এভিয়েশন বিশেষজ্ঞদের মধ্যে এখন এই বিষয়টি আলোচিত হচ্ছে বেশি। বিশেষজ্ঞরা ধারণা করছেন নিজেদের উড়োজাহাজে ত্রুটির বিষয়টি বুঝতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোয়িং। কোথায় কোথায় হয়তোবা ওনার চোখে পড়ছে যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে বা হতে পারে, তারা এটাকে স্লো ডাউন করার যে চিন্তাটা করছে বোয়িং, হয়তোবা তারই প্রেক্ষাপটে হতে পারে। এটা স্যাম যেটা বলেছিলেন যে দ্রুত উৎপাদন করতে গিয়ে মানে ছাড় দেওয়া হয়েছে, তার মানে এটাকে তারা স্বীকার করে নিলেন যে কারণে উৎপাদনটা কমে আনলেন। হ্যাঁ, প্রকারান্তরে তো সেটাই বোঝা যায় আর কি। হ্যাঁ, কেননা এই এয়ারক্রাফটটা যখন ডেলিভারি শুরু হলো তখন অনেক মানে আনএক্সপেক্টেড নাম্বার অফ এয়ারক্রাফটের অর্ডার সারা বিশ্ব থেকে তারা প্রকিউর করেছিল। বহরে থাকা 6টি ড্রিমলাইনার দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি লম্বা রুট পরিচালনা করে বাংলাদেশ বিমান। এগুলো সহ বিশ্বজুড়ে চলছে এই সিরিজের 1100-এর বেশি উড়োজাহাজ। ত্রুটির কারণে এসব বসিয়ে দিতে হলে আকাশপথের ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা এভিয়েশন সংশ্লিষ্টদের। এতগুলো এয়ারক্রাফট যদি গ্রাউন্ডেড করা হয়, সেই ক্ষেত্রে বিশ্ব এয়ার চলাচলের ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয় দেখা দেবে, এবং অন্যদিকে এয়ারলাইনগুলো কিন্তু একটা বড় সমস্যায় পড়তে হবে। এর আগেও 737 ম্যাক্স উড়োজাহাজে ত্রুটি নিয়ে আলোচনা উঠেছিল। এর জেরে প্রায় 400 বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেয় বোয়িং। সবশেষ গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর বোয়িং 767 উড়োজাহাজের জরুরি বহির্গমন স্লাইডার খুলে যাওয়ার ঘটনা ঘটে।
আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাজিল থেকে গরুর মাংস আসলে খুচরায় দাম পড়বে 550 টাকা কেজি। এতে মাংসের বাজার সহনীয় হবে বলে দাবি আমদানিকারকদের। তবে খামারিরা বলছেন, মাংস নয়, গরুর উন্নত জাত আনলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সাথে সুরক্ষা পাবে দেশের উদ্যোক্তারা। মাংসের দাম কমাতে গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকায় উঠেছে। এই অবস্থায় ব্রাজিল থেকে মাংস আমদানি করতে চায় ঢাকা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে গেছেন, তাদের গরুর মাংসের দাম পড়বে 495 টাকা কেজি। আমদানিকারকরা বলছেন, 2022 সাল থেকে মাংস আমদানি বন্ধ রয়েছে। চোরাই পথে ভারত থেকে অল্প পরিমাণ হিমায়িত মহিষের মাংস আসছে। সেই মাংস ঢাকায় বিক্রি হয় 500 টাকা কেজিতে। কেনেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। আমরা তো অনেক দিন ধরে অপেক্ষা করছি, যেহেতু ভোক্তারাও মাংস পাচ্ছে না, আমরা অপেক্ষা করছি আমদানি হলে। যে আমদানিকারকরা আগে ছিল, যাদের ব্যবসা ছিল, যারা ইনভেস্ট করেছিল ইনফ্রাস্ট্রাকচারে, কোল্ড স্টোরে, গাড়িতে, তারাও বেঁচে যায়, অনেকগুলো পরিবার ভালো চলতে পারে, সেই সাথে ভোক্তারাও কিন্তু মাংস খেতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি করা মাংসের দাম কম হলেও হিমায়িত খাদ্যে অভ্যস্ত নয় এদেশের মানুষ। মান নিয়েও শঙ্কা থেকে যায়। কম দামে পাইতে গেলে লো গ্রেডের মাংস আসতে হবে, সেটা শুধুমাত্র হোটেল বা রেস্টুরেন্টগুলো ছাড়া চলার কোনো সুযোগ নেই। মানুষের, আমার মনে হয় এখান থেকে আসলে যথার্থই তারা যেটা বলছে, যে সেটা হচ্ছে যে মানে মানুষের বিফ খাওয়ার প্রতি যে রুচি বা ইয়েটা, সেটা অনেকটা নষ্ট হবে বলে আমি মনে করি। কিন্তু খামারিরা বলছেন, মাংসের দাম কমাতে গিয়ে দেশের উদ্যোক্তাদের বিপদে ফেলার পরিকল্পনা হচ্ছে। তাই মাংস আমদানি না করে গরুর উন্নত জাত নিয়ে আসার তাগিদ তাদের। আমাদেরকে ব্রাজিল থেকে সিমেন্ট কিংবা এমব্রায়ো আমদানি করতে হবে। সিমেন্ট কিংবা এমব্রায়ো আমদানি করে ব্রাজিল যেই জাতের গরু লালন পালন করে মাংস উৎপাদন করতেছে, আমরা সেই জাতের গরু আমাদের দেশে লালন পালন করে আমরা মাংস উৎপাদন করে আমরাও দেখাই দিতে চাই, ব্রাজিল থেকে কম দামে আমরা আমাদের দেশে উৎপাদন করে আমরা আমাদের দেশের জনগণকে মাংস খাওয়াতে সক্ষম হব ইনশাআল্লাহ। 10 বছরে গরুর সংখ্যা বেড়েছে 10 লাখ, আর মাংসের দাম বেড়েছে 150% বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 8 জেলার 19 ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। এছাড়া নীলফামারী জেলার জলঢাকা ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনেও ভোট আজ। লক্ষ্মীপুরে দালালবাজার, দক্ষিণ হামছাতি, তেওয়ারীগঞ্জ, বঙ্গাখা ও লাহারকান্দিতে চলছে ভোট। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার জেরে 13 বছর পর এ 5 ইউনিয়নে নির্বাচন হচ্ছে। ভোট উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ। 46 কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া কক্সবাজারের ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়ন, দিনাজপুরের বিরল উপজেলার 3 ইউনিয়ন সহ 7 জেলার 14 ইউনিয়নে চলছে ভোট। নির্বাচন উপলক্ষে এলাকায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনী। লক্ষ্মীপুরের 5টি ইউনিয়ন পরিষদে ভোট আজ সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর ভোট কেন্দ্রের পরিবেশ কেমন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন? আসলে সকাল 8টা কিন্তু ভোট শুরু হয়েছে, এখন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ভোট শেষ হয়েছে। তবে আমরা এই সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে আমি ঘুরেছি, যেটি দেখেছি যে লক্ষ্মীপুরে যে 5টি ইউনিয়নের যে ভোট হচ্ছে সেখানে প্রায় 46টি কেন্দ্রে রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, বিজিবি, র্যাব রয়েছে। অর্থাৎ উৎসবমুখর পরিবেশে আমরা সকাল থেকে দেখেছি সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে, চলবে একটানা বিকাল 4টা পর্যন্ত। তবে এখানকার যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের আজকের এই ভোট নিয়ে তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি আমি এখন যে কেন্দ্রে রয়েছি এটি মমতাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে 3638 ভোট, ইতিমধ্যে প্রায় 300-র মতো ভোট কাস্টিং হয়েছে। অর্থাৎ আমরা এখানে এসে যেটি দেখেছি যে দীর্ঘ লম্বা লাইন নারীদের রয়েছে, পাশাপাশি পুরুষদেরও লম্বা লাইন রয়েছে। সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিচ্ছেন। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখানে যিনি চেয়ারম্যান প্রার্থী রয়েছেন মির শাহ আলম, তিনি এখন ভোট দিচ্ছেন। তিনিও যে আজকের এই ভোট দিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা এর আগেই যে দালাল বাজার কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, সেখানে এদিকে রাজধানীর বনানীতে দুটি মোটরসাইকেলের
রাজধানীর বনানীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের পর একটিতে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেলটি একটি বাসের নিচে চলে গেলে বাসটিতেও আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল 4টা রাজধানীর বনানী। দাউ দাউ করে জ্বলছে একটি বাস ও এর নিচে চাপা পড়া মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় মোটরসাইকেলটি একটি বাসের নিচে চলে গেলে বাসটিতেও আগুন ধরে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। মোটরসাইকেলের টার্ন না হলে 180 টার্ন আছে। মোটরসাইকেল টার্নিং লইতে বাইকটারে কাইতে গেছে আর এই বাসের বাড়ি ঘর পরে মোটরসাইকেল চলে যায়। মাথাটা ফাটে গেছে প্লাস গাড়ি ব্যথা পেয়েছে, ওনারা হসপিটালে নিয়ে গেছে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে যোগ দেয় নৌবাহিনীও। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ থেকে একটি বাস মহাখালী যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে দুর্ঘটনায় পতিত হয়। মোটরসাইকেলের টেনে কিছু দূর নিয়ে চলে যায় গাড়িটি, যার ফলে এখানে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে এই গাড়িতে আগুন ধরে যায়। মোটরসাইকেলের যারা আহত হয়েছে প্রত্যেকেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছে। বাসের যাত্রী এ পর্যন্ত কেউ আহত হয়নি। কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় চলছে 10 দিনব্যাপী চারুকলা প্রদর্শনী। প্রতিকৃত কুমিল্লা ও শিল্পকলা একাডেমির যৌথভাবে আয়োজন করেছে এটি। 82 জন শিল্পীর পাশাপাশি কুমিল্লার 110 শিশু শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিশ্বশান্তি বিপ্লব ধ্বংস নামে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভাস্কর্য, সুতা কাব্যে বঙ্গবন্ধু, ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত রিক্সা পেইন্টিং, তেল রং, জল রং, ছাপচিত্র, ক্যালিওগ্রাফি সহ 400-র বেশি শিল্পকর্ম স্থান পেয়েছে এতে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর ভাসান থেকে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে একই পরিবারের দগ্ধ 6 জনই মারা গেলেন। ওই ঘটনায় দগ্ধ লিজা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের 30% দগ্ধ ছিল। তার সেবা চলছিল হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে। 5 এপ্রিল ভোরে ভাসানটেকের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় দগ্ধ হন 6 জন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কক্সবাজারের উখিয়া থেকে রাইফেলের 17 রাউন্ড বুলেট সহ 2 রোহিঙ্গাকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী পায়রা সার্ভিসের বাসে তল্লাশি চালিয়ে গুলিসহ রোহিঙ্গাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রোহিঙ্গা যুবকেরা জানায়, 19 এপ্রিল পালিয়ে মিয়ানমারের বুচিডং ক্যাম্পে যায় তারা। সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে মিয়ানমার সেনারা তাদেরকে রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। প্রচণ্ড গরম ও খাবারের কষ্টে সেখান থেকে আবার বাংলাদেশে পালিয়ে আসে তারা। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠার একযুগেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না হওয়ায় বেড়েছে অভ্যন্তরীণ কোন্দল। অন্তত 13টি গ্রুপ আধিপত্য বিস্তারের চেষ্টায় সংঘাতে জড়ানোয় ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। এছাড়া বিভিন্ন গ্রুপের দায়ের করা মামলায় ঝুঁকির মুখে 150 শিক্ষার্থীর ভবিষ্যৎ। 2011 সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী প্রায় 10,000। ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি না থাকলেও ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনের নামে সক্রিয় অন্তত 13টি গ্রুপ। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটছে সংঘর্ষ। শিক্ষার্থীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সমর্থন নিয়ে ক্যাম্পাসে রক্তিম, বাকি, শান্ত, তমাল, মঞ্জু, শরীফ সহ বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়। নানা তুচ্ছ ঘটনায় সংঘর্ষের জেরে অন্তত 15টি মামলা করেছে এসব গ্রুপ। আসামি বিশ্ববিদ্যালয়ের 1.5 শতাধিক শিক্ষার্থী। একজনের সাথে রাজনীতি করেন, তার পক্ষে নাই, আপনি অটোমেটিক্যালি একটা মামলা খেয়ে যাবেন। শিক্ষকরা বলছেন, ক্যাম্পাসে তুচ্ছ ঘটনায় কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে থানায় মামলা দেওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে পড়ছে।
একটা আইনগত প্রক্রিয়া ফয়সালা হতে তো একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার ঘটে এবং শিক্ষার্থীদের দেখা গেল যে তারা এখানে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে তাদের পরবর্তীতে কর্মজীবনে যেয়েও কিন্তু এটার একটা বিরূপ প্রভাব পড়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপের নেতাদের দাবি এখন পর্যন্ত ছাত্রলীগের কমিটি না দেওয়ার কারণেই বাড়ছে কোন্দল। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলায়তন, এই অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের একটি পরীক্ষা দিবেন এবং শিক্ষার্থীরা যে কেরিয়ার যাদের হুমকির মুখে, যে মামলা হামলা, এই বিষয়গুলোকে তারা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করে। এ পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন ঘটনায় 3টি মামলায় 27 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ, জানালেন কমিশনার। তদন্ত পর্যায়ে আমরা দেখব যে সে যদি, যার বিরুদ্ধে মামলাটা হয়েছে, সে যদি সে ক্রিমিনাল অফেন্সে জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকে, অবশ্যই তার বিরুদ্ধে চার্জশিটেড হবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ সজাগ আছে, বললেন উপাচার্য। আমাদের শিক্ষার্থীদের একটা নিরাপদ ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎটা যেন তারা কোনো রকমের ঝামেলা না পোহাতে হয়, এই জন্য আমি প্রক্টর মহোদয়কে আমি এই ব্যাপারে আরও নির্দেশ দিব। গত এক যুগে ক্যাম্পাসে অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে আর সড়ক অবরোধ হয়েছে 23 বার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলার 1 বছর পার হলেও তদন্তের অগ্রগতি নেই। পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা। মামলার প্রধান আসামি ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও সাক্ষীরা। পুলিশ বলছে আলোচিত মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, কাজ অনেক এগিয়েছে। গত বছরের 25 এপ্রিল লক্ষ্মীপুরের পশ্চিমবাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে। পরদিন মামলা হলে 23 আসামি গ্রেপ্তার হয়, তবে কয়েক মাসের মধ্যেই তারা জামিনে বেরিয়ে আসে। মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এই খুনিদেরকে গ্রেপ্তার করি আমাদেরকে যেন একটা শঙ্কামুক্ত করে। হুমকি ধমকি ছিলই, আর এখন এ পর্যন্ত, বিশেষ করে এ পর্যন্ত প্রধান আসামি যে আইনের আয়তা না আসার কারণে এখন দিন দিন প্রতিনিয়ত আমার এই হত্যা, এই হুমকি ধমকির ইয়েটা বাড়তেছে। নিহত আব্দুল্লাহ আল নোমানের ভাই মামলার বাদী মাহফুজুর রহমান জানান, মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। যেহেতু প্রধান আসামি এবং তার সাথে আরো মেন 2-4 আসামি এখনো এরা আইনের আওতায় আসতে পারে নাই, ধরাছোঁয়ার বাইরে আছে। এরা বাইরে থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল দিয়ে মানুষকে আতঙ্কিত করতেছে। হত্যাকারীদের বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। আর পুলিশ বলছে আলোচিত মামলা হওয়ায় প্রতিবেদন দিতে সময় লাগছে। আমরা মনে করি যে অতি শীঘ্রই তারাও গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে এবং অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা সেটা করছি। আমরা চেষ্টা করছি মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত যেন পুলিশ প্রতিবেদন আমরা কোর্টে প্রেরণ করতে পারি এবং আমরা থেকে আশঙ্কা করতে পারি এই মামলা প্রশ্নবিদ্ধ হবে এমন কোনো তদন্ত এই মামলায় হবে না। তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।